বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জলিল হক থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছে মানুষ, ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে, টর্চার করে মেরে ফেলতো নিতে না গেলে। এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে, আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমাকে একটু গল্পগুলো শোনেন, এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল রাব্বানি, ছিল সাধারণ সম্পাদক, আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের? শোভন। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ব্যাট এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শোভনের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শোভনের পোস্টার, কারণ শোভন এখানে আসছে। পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় না। প্লেনের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতর ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে যেমন ঢুকে ওরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর ওর যে লয়ের ছেলে, আমার কি অবস্থা সম্বন্ধে তাকে বলেছে, খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নেমে গেল, এই তোমরা পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসো মতো করে, এই তোমরা পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার, আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমার মতো দু একটা দেশ ছাড়া এরকম নজির পৃথিবীর কোথাও আছে নাকি? তাহলে উনাকে নিয়ে কি করতো মানুষ? তারপর মানুষকে টন্টিং করা, আমাদেরকে কথা কথা বলতো। আমার যে কি রাগ লাগতো না, বিদ্যুৎ বন্ধ করে দিব। তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে, কিভাবে সহ্য করতো মানুষ এটা, যে আমার বোন আমাকে বলছে তুমি 16 কোটি বাংলাদেশের মানুষকে খাওয়াও, রোহিঙ্গা কয়েকটা খাওয়াইতে পারবে না, এই যে এটা তার বাপের সম্পত্তি, তারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেপ্টই তো বুঝতো না এই মহিলা। আর জুলাই গণ অভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবেও বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরো আগে কেন ক্ষুব্ধ হলো না। তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন, আপনি বলেন পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক, কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন, অবশ্যই অন্য আমলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালানি করতে গিয়ে মারা গেছিল, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের, মানে আপনি আমার হত্যা করবেন, এইটা দোষ আমার নিজের। আমাদের দেশের নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না, আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। এখন আপনাদেরকে যা যা বলছি সেগুলিই বলতাম, শুধু একটুখানি একটু মাইল্ডলি বলতাম, এগুলি বলতাম, আমার সহ্য হতো না। জাস্ট আমাকে কত মানুষ যে ওয়ার্ন করতো। আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক, কিছুদিন পর ফোন করতেন, আপনি কি বলেন, তো বিপদে পড়বেন। আমার কলিগরা ওয়ার্ন করতো, পরিবার তো বুঝতেই পারেন। আমার মাঝে সহ্য হতো না। আমার যে সহ্য হতো না যে ফিলিংসটা, এটা বাংলাদেশের সবার বুকের ভিতর ছিল। বাংলাদেশে আমি বলি জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষ, আর এত দিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, এটা পরিণত হচ্ছে এটা। এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া যাব, এখানে অনেক রকম স্কুল অফ থটস আছে। অনেকে মনে করে আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানেই বোধহয় সমস্ত সমস্যা
তো আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ ইজ এ প্রাইম এক্সাম্পল, তিউনিশিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল, অসাধারণ কনস্টিটিউশন, ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন। চিন্তা করে দেখেন কিভাবে মানুষ মানুষকে হত্যা করে। সেদিন পড়লাম কি ব্ল্যাক ম্যাজিক, একটা লোকের সন্তান মারা গেছে জ্বরে, তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে মেরে ফেলছে জ্বরে। এই সন্দেহের বশবর্তী হয়ে ওই পরিবারের 6 জনকে তারা পুড়িয়ে মেরে ফেলেছে। আবার বললাম এটা নাকি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার। কি রাষ্ট্র গঠন করেছে দেখেন, আমরা শুধু বোম্বাইয়ের সিনেমা দেখি, কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে, কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন। আর আপনার ইংল্যান্ডে তো কনস্টিটিউশনই নাই, কোডিফাইড তো কনস্টিটিউশন নাই, কোডিফাইড নাই। আমেরিকার একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন, কিছুই নাই প্রায়। তা আমাদের এই কনসেপ্ট থেকে বেরোতে হবে। আমাদের যত ভালো আইনই বানাই না কেন, আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সবকিছু আফ্রিকা সাইন করে, সারাক্ষণই সাইন করে দেখি। তারপরে দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টাল লগুলো দেখেন, অসাধারণ এনভায়রনমেন্টাল ল, ব্যাস দায়িত্ব শেষ। কেন করে? ডোনাররা যায়, টাকা পয়সা পায়, একটা আইন করে। আমাদের দেশে এরকম একটা ট্রেন্ড ছিল। তো আইন সংবিধান সবই তো থাকবে, কিন্তু আমাকে তো এটা কথা তো পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে। এই জন্য এই পৃথিবীর মানুষ হয়েছে। আমরা এমনকি যারা মুসলমান তারা আসলে কি হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর জিনিস যে আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি, আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে, আমাকে এগুলো ইন্টারনালাইজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে মানে আত্মসম্মান বোধ থাকতে হবে। আত্মসম্মান বোধ না থাকলে দেশপ্রেমিক হওয়া যায় না। আমি যখন আমার পাসপোর্টটা নিয়ে যাই, আপনাদের তো এই সমস্যা হয় না, আপনারা ফরেন মিনিস্ট্রি, এত লজ্জা লাগে, এত রাগ লাগে। আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে, কিছুদিন পর আবার সবুজ পাসপোর্ট হবে। একটা দেশে আপনার আমেরিকায় 6 বার গিয়েছি, তারপর বিভিন্ন মেয়াদে প্রায় 1.5 বছর থেকেছি। তারপর আপনার ভিসা দেয় না, দিনের পর দিন ঘুরায় ভিসা দেয়। অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় এমন ভাবে তাকায় মনে হয় মরে যায়। আপনার হংকংয়ে, আপনার দুবাইয়ে পাসপোর্টটা দেখছে, আমার পাসপোর্ট, মোরা পাসপোর্ট, সব আমাদের বাঙালিদের সবগুলো পাসপোর্ট একসাথে বহন করতে হয় প্রমাণ করার জন্য যে আমি একটা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। এই দুর্ভাগ্য পৃথিবীতে খুব অল্প জাতির আছে। অনেকগুলো পাসপোর্ট একসাথে আমরা বহন করি, কারণ জানি না আমাদের কি সন্দেহ করেন না, অনেকে ফরেন সার্ভিসে করেন না, কিন্তু আমাদেরকে করতে হয়। তারপর আপনার এমন একটা লুক দেয়, আর এত প্রশ্ন করে, পিছনে লোকজন খেপতে থাকে, মনে হয় মাটির সাথে মিশে যাচ্ছি। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। এইগুলি আমাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, এসব প্রশ্ন করতে হবে আমাদের। আমরা এই মানে সবকিছু খুব সোজা ভেবে ফেলি। আচ্ছা, এরকম একটা শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী, খারাপ শাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাবো, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি। শেখ হাসিনার আমলের যে ভাইস ছিল, যে আপনার মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার, দুর্নীতি, এগুলি কি দূর করেছি? এগুলি আমরা দূর করতে পেরেছি? এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা মানুষকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে? পরমত সহিষ্ণু হইতে হলে কি সংবিধান লাগে? আর একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি, এটার জন্য কি সংবিধান লাগে? এটার জন্য সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়। সেই দায়িত্ব থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই। সবাই সংবিধান করে, আমার কাছে মনে হয় সংবিধান অবশ্যই প্রয়োজন, ভালো সংবিধান প্রয়োজন, ভালো আইন প্রয়োজন, কিন্তু প্রকৃত শিক্ষা প্রয়োজন, নিজের অন্তর্দৃষ্টি প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন।